স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তো তাদের জন্য আমি রেগুলার পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে আপলোড করতেছি। তো আমার এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট এখন আসতেছে যে স্যার, এনটিআরসিএ যে তাদের প্রার্থী বা ক্যান্ডিডেট যে সিলেকশন করবে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে তো অনেকগুলো আবেদন পড়ে। তো এমনও অনেক ক্যান্ডিডেট রয়েছে যার নাম্বার বেশি, সর্বোচ্চ নাম্বার, কিন্তু দেখা যাচ্ছে তার সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসের প্রতিষ্ঠানে হয়তো আমি আবেদন করেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নম্বরটা কম। এক্ষেত্রে আমার সেই প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু? তো ইতিপূর্বে আমার যে ভিডিওগুলো আমি দিয়েছি, আমি আপনাদের বলেছি যে আসলে আপনার নাম্বার যে কম, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। অনেক কম নাম্বার নিয়েও ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সম্ভব। কারণ আপনি যেই এলাকাতে রয়েছেন সেই এলাকাতে দেখা যাচ্ছে হয়তো কোনো ভালো একটা প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে, কিন্তু আপনার নাম্বার কম, কিন্তু দেখা যাচ্ছে সেই সাবজেক্টেরই একজন ক্যান্ডিডেট রয়েছে যার নাম্বার বেশি। সে দেখা যাচ্ছে আপনার বাড়ি থেকে অনেক দূরে তার প্রতিষ্ঠান। সে সর্বদা চেষ্টা করবে যে তার বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মোটামুটি একটু ভালো হলে পরেই সে সেখানে কিন্তু চয়েস দেবে বা ফার্স্ট চয়েস দেবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের কাছে এসে মানে আপনার চাকরিটা কিন্তু সে কেড়ে নিতে যাবে না। এই কারণে আপনি কম নাম্বার পেয়েও কিন্তু সেই প্রতিষ্ঠানে আপনি চাকরিটা পেয়ে যাবেন। তো এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব যে কীভাবে এনটিআরসি এর অর্থাৎ টেলিটকের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা কীভাবে এত মানে ক্যান্ডিডেট বা প্রার্থীর যেই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করে, এটা কিভাবে আসলে এটা কাজ করে। তো প্রথমেই আপনাদের বলে নিই যে একটি বিষয়ে, সাপোজ মনে করেন ইংলিশ, এখন এই ইংলিশ সাবজেক্টে সর্বোচ্চ নম্বর দেখা যাচ্ছে হয়তো 70 কেউ একজন পেয়েছে, এভাবে দেখা যাচ্ছে হয়তো 70 কয়েকজন পেয়েছে বা 69 কয়েকজন পেয়েছে, এভাবে দেখা যাচ্ছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এসে দেখা যাচ্ছে হয়তো 40 পর্যন্ত নাম্বার এখানে পেয়েছে। এবং ইংরেজি বিষয়ে দেখা যাচ্ছে হয়তো 5000 ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম্বার সর্বনিম্ন হচ্ছে 40 এবং সর্বোচ্চ হচ্ছে 70। তো এনটিআরসি যখন প্রার্থী বাছাই করে, প্রতিষ্ঠানে প্রার্থী যখন সিলেক্ট করে, তখন কিন্তু এই সর্বোচ্চ নম্বর থেকে কিন্তু তারা এই হিসাবটা শুরু করে, তারপরে আস্তে আস্তে সর্বনিম্নের দিকে আসে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর থেকে তারা প্রার্থী বাছাইটা শুরু করবে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে সর্বনিম্নের দিকে তারা আসবে। তো এই কাজটা টেলিটক কীভাবে করে থাকে বা সফটওয়্যার কীভাবে এই কাজটা করে থাকে, একটু প্র্যাকটিক্যালে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে এনটিআরসি যেভাবে প্রার্থী নির্বাচন করে, এখানে আপনারা স্ক্রিনে 3টা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন: আদর্শ উচ্চ বিদ্যালয়, এজেড উচ্চ বিদ্যালয়, দীনমণি উচ্চ বিদ্যালয়। এমনও অনেক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ঢাকা সিটির ভিতরে হতে পারে। তো সেসব প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 1000-এর উপরেও আবেদন পড়তে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ নম্বরধারী যে থাকে সেই হচ্ছে সেই প্রতিষ্ঠানটা পেয়ে যায়। তো এখানে আমি 3টা প্রতিষ্ঠানের নাম এখানে লিখেছি এবং বোঝার স্বার্থে আমি কেবলমাত্র 4টা করে ক্যান্ডিডেটের নাম এখানে দিয়েছি। এখন আসি যে এনটিআরসি আসলে এই বাছাইটা কিভাবে করবে। আপনারা মনোযোগ সহকারে এই বিষয়টা লক্ষ্য করুন, তাহলে কিন্তু এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন যে অনেক ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে কম নাম্বার নিয়েও ভালো প্রতিষ্ঠান কিভাবে পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে মোটামুটি এই 3টা যে প্রতিষ্ঠান, 3টা প্রতিষ্ঠানই দেখা যাচ্ছে খুব ভালো একটা প্রতিষ্ঠান। এখন এনটিআরসি দেখবে যে এখানে আসলে সর্বোচ্চ নম্বর কোনটা। এখানে সর্বোচ্চ নম্বর যেমন হচ্ছে রবিনের আছে 70। তাহলে কি করবে, সর্বোচ্চ নম্বর থেকে এনটিআরসি আগে হিসাবটা শুরু করবে। তো সর্বোচ্চ নম্বর যেহেতু রবিনের, এই কারণে রবিনকে এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাকরিটা দিয়ে দিবে। কেন দিবে? কারণ হচ্ছে রবিন যেহেতু সর্বোচ্চ নম্বরধারী এবং তার ফার্স্ট চয়েস হচ্ছে এই আদর্শ উচ্চ বিদ্যালয়, যার কারণে এই রবিনকে হচ্ছে এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই চাকরিটা সে দিয়ে দেবে। তো রবিন যখন আবেদন করে তখন কিন্তু সে 40টা প্রতিষ্ঠানে আবেদন করেছিল, তো এবং হয়তো সে ইএস বাটনেও
সে টিকমার্ক দিয়ে রেখেছিল। এখন যেহেতু ফার্স্ট চয়েসেই রবিনের চাকরিটা হয়ে গেল, সেহেতু বাকি যেই 39টা প্রতিষ্ঠান রয়েছে, 39 প্রতিষ্ঠানে যে রবিনের যেই মানে আবেদনটা রয়েছে সেটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ যেহেতু আদর্শ উচ্চ বিদ্যালয়ে তার চাকরিটা হয়ে গেল। এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেহেতু রবিন সিলেক্ট হয়ে গেল, হওয়ার সাথে সাথে বাকি যেই প্রতিষ্ঠান রয়েছে 39টা, এই প্রতিষ্ঠানগুলো থেকে রবিন বাদ পড়ে গেল, বা রবিনকে এখন বাদ দেওয়া হলো, বা রবিন এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এরপর আসি যে সেকেন্ড যেই নাম্বারটা, অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেখা যাচ্ছে ইংরেজি বিষয়ের মানে রবিন সিলেক্ট হয়ে গেল। এখন আসি এজেড উচ্চ বিদ্যালয়ে। এজেড উচ্চ বিদ্যালয়ে রবিন যেহেতু এখন আদর্শ উচ্চ বিদ্যালয়ে তার চাকরিটা হয়ে গেছে, এখানে যদিও রবিন এখানে সর্বোচ্চ নম্বরধারী, এজেড উচ্চ বিদ্যালয়ে রবিন এখন সর্বোচ্চ নম্বরধারী, কিন্তু রবিন এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ। রবিন এখানে ইনঅ্যাক্টিভ, এখানে কিন্তু ক্রস মার্ক দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন রবিন এখানে ইনঅ্যাক্টিভ। তো এখন যেহেতু রবিনের ইনঅ্যাক্টিভ আর রবিনের চাকরি হয়ে গেছে, এখন বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে দেখতে হবে এখানে সর্বোচ্চ নম্বরধারী কে। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ নম্বরধারী হচ্ছে জেরিন, এবং জেরিনের দেখা যাচ্ছে এটা হয়তো ফার্স্ট চয়েস, সেহেতু জেরিনের চাকরিটা হয়ে যাবে হচ্ছে এই এজেড উচ্চ বিদ্যালয়ে। এরপরে দিনমণি উচ্চ বিদ্যালয়ে আসতে হবে। যেহেতু দিনমণি উচ্চ বিদ্যালয় এখানেও রবিন চয়েস দিয়েছে, আর রবিনের চাকরি যদি অলরেডি হয়ে গেছে সেহেতু রবিন কিন্তু এখানেও ইনঅ্যাক্টিভ। এরপরে আসে হচ্ছে রনি রয়েছে, রনি হচ্ছে সেকেন্ড চয়েস। এখন রনির যেহেতু এখানে হচ্ছে সেকেন্ড চয়েস, এখন মনে করেন রনির হয়তো ফার্স্ট চয়েস কোনো একটা প্রতিষ্ঠানে দিয়েছিল, এবং ওই প্রতিষ্ঠানে হয়তো রনি সর্বোচ্চ নম্বরধারী ছিল, তাহলে কী হবে, রনির কিন্তু সেই প্রতিষ্ঠানে হয়ে যাবে। এখানে কিন্তু রবিনও প্রথম প্রতিষ্ঠানে হয়ে গেছে, রনিরও দেখা যাচ্ছে ফার্স্ট চয়েসেই তার প্রথম প্রতিষ্ঠানটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ রনিও এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ। আবার বাপ্পির ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে ফার্স্ট চয়েস যে প্রতিষ্ঠানটা দিয়েছিল সেই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে হয়তো সে সর্বোচ্চ নম্বরধারী ছিল, এক্ষেত্রে বাপ্পিরও দেখা যাচ্ছে সেই প্রতিষ্ঠানে চাকরিটা হয়ে গিয়েছে। তাহলে এখানে কিন্তু এই দিনমণি উচ্চ বিদ্যালয়ে তিনজনেই কিন্তু ইনঅ্যাক্টিভ, রবিনও ইনঅ্যাক্টিভ, রনিও ইনঅ্যাক্টিভ এবং বাপ্পিও কিন্তু ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে থাকছে কে, জামাল। তার মানে এখানে জামালের নাম্বার কত, 55, কিন্তু জামালের দেখাচ্ছে এটা ফার্স্ট চয়েস। তাহলে কি হবে, এখানে এই যে জামাল হচ্ছে কম নম্বর পেয়েও সে কিন্তু এই দিনমণি উচ্চ বিদ্যালয়ে সে চাকরিটা পেয়ে যাবে। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার যে আসলে নম্বরটা এখানে ফ্যাক্ট না, এখানে কারা আবেদন করতেছে এটাই হচ্ছে ফ্যাক্ট। আপনি অনেক ভালো নম্বর পেয়েও দেখা যাচ্ছে হয়তো তেমন ভালো প্রতিষ্ঠানে আপনি নাও যাইতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে কম নম্বর পেয়েছে কিন্তু তার বাড়ির কাছে প্রতিষ্ঠান, হয়তো দূরে থেকে কেউ আসে নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সেই প্রতিষ্ঠানের চাকরিটা হয়ে যেতে পারে। এই কারণে বলি যে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর এখান থেকে আপনারা বুঝে গেলেন যে এনটিআরসির যে সফটওয়্যার রয়েছে বা টেলিটকের যে সফটওয়্যার রয়েছে এটা কিভাবে প্রার্থী বাছাই করে বা কিভাবে এই ক্যান্ডিডেট সিলেকশনটা করে থাকে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর থেকে তারা সর্বনিম্ন নম্বরের দিকে সিলেকশনটা করে থাকে, এবং একজনকে যখন সিলেকশন করে দেয় তার বাকি যেই 39টা প্রতিষ্ঠানে আবেদন সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এভাবে কিন্তু তারা ধাপে ধাপে এভাবে সিলেকশনটা করে থাকে, এবং যেহেতু এটা সফটওয়্যারে করে সেহেতু এখানে কিন্তু কোনো ঝামেলা বা কোনো টেনশনের কোনো কারণ নেই। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।